নজর রাখবো এই মুহূর্তে একটু মণিপুরের দিকে। মণিপুরে শুরু হয়েছে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধের মূলত কার্যত মণিপুরের বিজেপি শাসিত এন বীরেন সিং সরকারকেই কার্যত দায়ী করছেন মানবাধিকার কর্মীরা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপে শুরু করা উচিত আলোচনা দাবি করছেন মূলত মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে। মণিপুরের জিরিবামের পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠেছে দাবি রয়েছে মানবাধিকার কর্মীদের। গোটা বিষয় প্রসঙ্গে আজ নিউজ ভ্যানগার্ড কথা বলেছে সমাজকর্মী বিপ্লব ভট্টাচার্যের সঙ্গে। যিনি কিনা এই মণিপুরে ছড়িয়ে থাকা অশান্তির আগুন এবং হিংসা উপদ্রুত এলাকাগুলিতে দীর্ঘদিন তিনি কাজ করেছেন। তিনি ঠিক কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, শুনুন। দুটি সরকার আছে, কেন্দ্রের সরকার এবং ওখানকার যে বীরেনের সরকার, এই দুজনই হচ্ছে বিজেপি সরকার এবং তারা তাদের ক্যারাকনেস এবং আমি যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের যদি শুনতে খারাপ লাগে আমি যাই না, অবদার্থতার জন্য আজকে এই অবস্থাটা এইখানে গিয়ে পৌঁছেছে। আমরা তখনও গিয়ে বলছিলাম যে যতক্ষণ না ডায়ালগ ওপেন করতে পারছে, এবং ডায়ালগ ওপেনটা একটা থার্ড পার্টি কাউকে করতে হবে, অর্থাৎ সরকারকেই দায়িত্ব নিতে হবে, এই ডায়ালগ ওপেনের জায়গাতে যাচ্ছেই না তারা। এবং এখন যেটা অবস্থা হয়েছে, যেটা এর আগে আমরা তখনই বলেছিলাম যে কুকি অঞ্চল থেকে মেইটেইরা চলে গেছে সব, তাদের হয়তো 200, 300, 400 বছর ধরে যে গ্রামে থেকে যে সেখান থেকে চলে গেছে প্লেনল্যান্ডে মানে নিচে, আর ওখান থেকে যারা মেইটেই অঞ্চলে যারা ছিল তারা সব চলে এসছে পাহাড়ে। এই যে রিফিউজিদের অবস্থা সাংঘাতিক খারাপ, আমরা তখনই দেখে এসেছিলাম। এখন তো যেটা হয়েছে আরো খারাপ, যেটা সেটা হচ্ছে জিরিবামের দিকে, অর্থাৎ যে শিলচর হয়ে যেটা আসামের দিকে ইয়ে কি বলে মণিপুরের দিকে ঢোকে, সেই জিরিবামেও এখন প্রচন্ড ঝামেলা শুরু হয়েছে। এবং লাস্ট কদিন ধরে জিরিবামে বলে আমার ধারণা 15 লোক মারা গেছে, বেশি ছাড়া কম হবে না। এইটা যদি ইমিডিয়েটলি যদি হস্তক্ষেপ না করে এবং দুপক্ষকে বা যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে না বসে কথাবার্তা বলতে পারে, তাহলে কিন্তু এই অবস্থাটা আরো খারাপ হবে। এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে এটা নাগা অঞ্চলে ছড়াবে এবং মিজোরামে ছড়াবে। মিজোরামের মধ্যে শুনতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে সমস্ত সীমান্তবর্তী গ্রামগুলো আছে যারা মণিপুরের সাথে সীমান্ত আছে, সেখানে মেইতেইদের উপরে লোকালি হোক বা বলে দিয়েছে 30 তারিখের মধ্যে, 30শে নভেম্বরের মধ্যে তোমরা এখান থেকে চলে যাও। এটা একটা সাংঘাতিক খারাপ অবস্থা তৈরি হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। আমরা বারবার করে একটা কথা বলছি, আগেও বলেছি এখনো বলছি, সেটা হচ্ছে সরকারকে তার ভূমিকা রাখতে হবে এবং সরকার যদি এটাতে যদি কোনো ভূমিকা রাখতে না পারে তাহলে তাদের গৃহযুদ্ধের অবস্থা তৈরি হচ্ছে, যার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে। আপনারা শুনলেন সমাজকর্মী বিপ্লব ভট্টাচার্যের বক্তব্য এবং সরাসরি এই বিষয় নিয়ে আমরা চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক সরাসরি নিউজ রুম থেকে। নীল, এই মণিপুরের ঘটনা নিয়ে আমরা দেখেছিলাম যে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক ডেকেছেন কিভাবে এই অশান্ত মণিপুরকে শান্ত করা যায়। সেই জায়গা থেকে আজকেও বৈঠক রয়েছে যেটা আমরা খবর পেয়েছি, এবং যার কারণে রীতিমতো সব পক্ষ এবার তাকিয়ে রয়েছে দিল্লির দিকে। মণিপুর নিয়ে এবার কি পরিকল্পনা হতে পারে? দেখো, মণিপুর নিয়ে ইতিমধ্যেই উত্তর পূর্বের যে 4 রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা হচ্ছে অসম, মণিপুর এবং অবশ্যই মিজোরাম এবং মেঘালয়, এই 4 রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে দিল্লির দিকে তাকিয়ে। যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সূত্রের খবর, ঠিক বিকেল 3টে নাগাদ এই বৈঠক দিল্লিতে হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এখন থেকেই কিন্তু নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তারা এবং বিভিন্ন বাহিনীর যে ডিজি এবং এডিজি আধিকারিকরা তারা কিন্তু নর্থ ব্লকে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ঠিক 2:30 নাগাদ বা 3টে নাগাদ আনুমানিক এই বৈঠক শুরু হতে পারে এবং সেই বৈঠকে মূলত অপারেশন মণিপুর নামে একটি বিস্তর আলোচনা হতে পারে। অর্থাৎ দুদিকে দেখো, দুটো পথ এখন কেন্দ্রের দিকে খোলা রয়েছে। একটা হচ্ছে ডায়ালগ ডেমোক্রেসি ওপেন করা, যেটা মানবাধিকার কর্মী বিপ্লববাবু বলছিলেন, আর অন্যদিকে হচ্ছে কড়া থেকে কড়াভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালানো। অর্থাৎ এই মুহূর্তে স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কিন্তু মণিপুরকে শান্ত করা যাবে না, সেটা কিন্তু বিলক্ষণ বুঝতে পারছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ মণিপুর পুলিশের একটা বৃহত্তর অংশ তারাও কিন্তু দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে রয়েছে এবং মণিপুর পুলিশের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের যারা কর্তারা রয়েছেন তারাও কিন্তু এই ঘটনা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। কারণ যেখানে মণিপুরের সিএম এর বাড়িতে হামলা হয়, মণিপুরের সিএম এর কনভয়ে হামলা হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসন কতটা এই হামলা নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ করতে পারবে তা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু রয়েছে। তাহলে কি করতে হবে? তাহলে সেন্ট্রাল বাহিনীর উপর নির্ভর করতে হবে। ইতিমধ্যেই প্রায় সিআরপিএফ এর 2000 কমান্ডো কিন্তু মণিপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই 2000 কমান্ডোকে দিয়ে মণিপুরে স্পেশাল অপারেশনে নামার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে সিআরপিএফ কে কিন্তু মানে একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে তাদের মণিপুরকে শান্ত করতে। এখন হচ্ছে পরিষ্কার কথা যে এই যে 2000 কমান্ডো, সেই 2000 কমান্ডো কাকে দমন করবে, সেই ক্ষেত্রে নির্দিষ্ট যে গোয়েন্দা ইনপুট এবং নির্দিষ্ট গোয়েন্দা ইনপুট না থাকলে সেখানে কিন্তু অভিযান চালানো সম্ভব নয়। কারণ যেখানে কুকি জঙ্গিরা থাকে ভৌগোলিক কারণে সেটা পুরোটাই পাহাড় এবং জঙ্গল ঘেঁষা হচ্ছে বারবার। সেই জায়গাতে ধরে যদি মুখোমুখি সংঘর্ষ হয় সেক্ষেত্রে কুকি জঙ্গিদের সঙ্গে তোমার হচ্ছে সিআরপিএফ এর, তাহলে এই কমান্ডো ফোর্সদের একটা বড় ভূমিকা থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি অন্যদিকে যদি মুখোমুখি সংঘর্ষ না হয় তাহলে কিন্তু গোয়েন্দা ইনপুটের উপরে একের পর এক তোমার হচ্ছে কুকি বা মেইতি জঙ্গিদের গ্রেপ্তার করতে হবে। সেই জায়গাতে সব থেকে বড় এইখানের যে বিষয়টা মণিপুর অপারেশনের সাকসেস নির্ভর করবে যে গোয়েন্দা ইনপুট। এখন গোয়েন্দা ইনপুট দুটো জায়গা থেকে আসতে পারে, এক হচ্ছে মণিপুর পুলিশের নিজস্ব ইনপুট, আর এক হচ্ছে এনআইএ সহ সেন্ট্রাল আইবির যারা গোয়েন্দা রয়েছেন তাদের নিজস্ব ইনপুট। এই দুই ইনপুটের উপরে নির্ভর করছে এখন মণিপুরের শান্ত হওয়ার পরিস্থিতি। অন্যদিকে যে তৃতীয় পক্ষে যে সেটা বারবার আজকে সকালবেলা থেকে দাবি উঠছে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে একটা আলোচনার পরিবেশ তৈরি করা। যেভাবে অসমের বড় বা আলফাদের একের পর এক আত্মসমর্পণ করিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলি নিয়ন্ত্রণ করার জন্য মাস্টার স্ট্রোক দিয়েছিল, সেই মাস্টার স্ট্রোক কেন ব্যর্থ হচ্ছে মণিপুরের বেলায়? অর্থাৎ মণিপুরে যারা এই মেইতি বা কুকি জঙ্গিদের যারা মাথা রয়েছে তাদের সঙ্গে কেন দিল্লির ডায়ালগ ওপেন করতে পারছে না এবং তাদেরকে কনফিডেন্সে নিয়ে কেন অস্ত্র উদ্ধার করতে পারছে না? সেই সঙ্গে এই যে বারবার যে বর্ডার, সেই বারবার বর্ডারকে কেন আসাম রাইফেলস বা বিএসএফ থেকে পুরো সিল করা যাচ্ছে না এবং কেন চায়নার যে ইন্ধনটা, সেই চায়নার ইন্ধন পুরোপুরি বন্ধ করতে পারছে না? এগুলো নিয়ে কিন্তু অমিত শাহর দপ্তরের কিন্তু ভূমিকা কিন্তু প্রশ্নচিহ্নর মুখে। এখন মণিপুর অত্যন্ত সেন্সিটিভ বিষয়, কারণ মণিপুর যদি হাতের বাইরে চলে যায়, মানবাধিকার কর্মীরা সবাই বলছে যে আগামী দিন 15-র মধ্যে কিন্তু এটা গৃহযুদ্ধ শুরু হবে। কারণ নতুন করে হিংসায় কুকি জঙ্গিরা 11 জন কি 12 জন মৃত্যুর পরই সেখানে কিন্তু বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। আমরা দেখেছি যে 6 জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে, তার মধ্যে শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে। অর্থাৎ যে গোষ্ঠীকে মেরেছে সেই গোষ্ঠীও কিন্তু এখন হামলা চালাতে কিন্তু বদ্ধপরিকর। তারাও কিন্তু পাহাড়ে কিভাবে অ্যাকশন চালাবে তার কিন্তু একটা চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। অর্থাৎ গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি রয়েছে। এই গৃহযুদ্ধের পরিস্থিতি সামলাতে গেলে আগে তোমার ইম্ফলকে, আজকে ইম্ফলে সকালবেলা থেকেই 144 ধারা জারি চলছে, ইন্টারনেট পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ইম্ফল, সেই ইম্ফলকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে, তারপর পাহাড়ে অভিযান চালাতে হবে এবং দুই পক্ষের নেতাদের আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে। এই যে কাজটা, সেই কাজটা কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এতদিন করেনি, তার দপ্তর নিয়ে কিন্তু প্রকাশ্যে কিন্তু এবার ব্যর্থতার অভিযোগ উঠেছে। আর যখনই তোমার হচ্ছে 11 জন কুকি জঙ্গির মৃত্যু হলো সিআরপিএফ এর সঙ্গে গুলির বিনিময়, তারপরে কিন্তু কুকি জঙ্গিদের মধ্যে একটা বার্তা গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী শুধু শুধু কুকি জঙ্গিদের উপর আক্রমণ করছে। তার জন্যই কিন্তু কুকি জঙ্গিরা আরো হিংসাত্মক হয়ে উঠে অপর একটি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালায়। এই যে কুকি জঙ্গিদের যখন 11 জন মানুষের মৃত্যু, 11 জন কুকি জঙ্গির মৃত্যু হলো, তারপর মণিপুর জুড়ে কেন 144 ধারার মতো জারি করা হলো না? ভারতীয় ন্যায় সংহিতায় হয়তো সেটা অন্য ধারা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যে এই যে তারপরে কেন সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হলো না? কেন বীরেন সিং সরকার সেই সময়তে মারা যাওয়ার পরই রেড অ্যালার্ট জারি করলো না? কেন কেন্দ্রের থেকে বাড়তি ফোর্স চাইলো না? এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ বীরেন সিং যে এই ক্ষেত্রে সম্পূর্ণ এই জঙ্গি দমন করতে এবং দুই সম্প্রদায়ের হানাহানি বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ, সেই বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে আজকে যে বিকেলের যে বৈঠক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক, সেই বৈঠকের দিকেই কিন্তু সব পক্ষ তাকিয়ে রয়েছে। আমরা জানি যে ইতিমধ্যেই মেঘালয় এবং মিজোরামে কিন্তু অল্প বিস্তর প্রভাব পড়তে শুরু করেছে। এই প্রভাব যদি আগামী দিনে আরো বেশি যায় তাহলে কিন্তু মণিপুরের বুকে একটা অশনি সংকেত এবং মুচকি
হাসবে পেছন থেকে চায়না এবং বার্মার যারা ড্রাগস ব্যবসায়ী এবং বার্মার যারা অস্ত্র ব্যবসায়ী তারা কিন্তু মুচকি হাসবে। এবং কুকি জঙ্গি, সব থেকে ভয়ানক কথা হচ্ছে এই কুকি জঙ্গিদের সঙ্গে কিন্তু জামাতের একটা ইতিমধ্যেই বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠেছে, যেটা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা ইনপুট খবর। কুকি জঙ্গিদের সঙ্গে বাংলাদেশের জামাত জঙ্গিদের একটা সম্পর্ক হয়েছে, সেটা হচ্ছে জামাত জঙ্গিদের এই ক্ষেত্রে ট্রেনিং দেওয়ার জন্য। জামাত জঙ্গিরা কিভাবে চায়না সহ বিভিন্ন যে অত্যাধুনিক অস্ত্রগুলো সামলাতে হবে সেই ব্যাপারে কুকি জঙ্গিরা ট্রেনিং দেবে, পাশাপাশি কিভাবে গেরিলা যুদ্ধ করতে হয় সেই দিকে জামাত জঙ্গিদের ট্রেনিং দেবে কুকি জঙ্গিরা। এবং নর্থ ইস্টে যে মেঘালয়, তোমার হচ্ছে মিজোরাম, একদিকে পার্বত্য ত্রিপুরা, এই জায়গাতে যদি আগামী দিনে জামাত বিস্তার করে তাহলে কোন কোন জনগোষ্ঠীগুলোকে কনফিডেন্সে নিতে হবে তার যে সোর্স ইনপুট সেটা কিন্তু কুকি জঙ্গিরা ইতিমধ্যেই জামাত জঙ্গিদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে বলে দিল্লি সূত্রের খবর। তাই এই মুহূর্তে কুকি জঙ্গিদের কিন্তু কঠোর হাতে যদি দমন না করা যায় তাহলে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই উত্তর পূর্বের যে রাজ্যগুলি সেই রাজ্যগুলি কিন্তু একটা ভয়ানক দিকে চলে যেতে পারে বলে এখনো পর্যন্ত দিল্লি সূত্রের খবর। এবং সেই সঙ্গে কিন্তু উত্তর পূর্বকে নিয়ে বহুদিন ধরে আমেরিকা সহ পাশ্চাত্য দেশগুলির একটা কিন্তু লাল চোখ রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে অমিত শাহর কাছে আজকে দুপুরের যে বৈঠক সেই দুপুরের বৈঠক কিন্তু একেবারে জোড়া চ্যালেঞ্জ। এবং বিশেষজ্ঞরা যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ বা যারা এই জনজাতিদের নিয়ে কাজ করে থাকেন যে সমস্ত মানবাধিকার সংগঠনগুলি, তাদের কিন্তু দাবি যে প্রথমেই সেন্ট্রাল ফোর্স থাকুক, সেন্ট্রাল ফোর্স শান্তি বজায় রাখার জন্য সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট হোক, রুট মার্চ করুক, কিন্তু সেন্ট্রাল ফোর্স এখনই বড়সড় অভিযান না করাই ভালো। কারণ সেন্ট্রাল ফোর্স কিন্তু সেখানকার মানে আবেগ, তারা কিন্তু সেই আবেগ বুঝবে না, তারা কিন্তু কঠোর হাতে দমন করতে গিয়ে যদি ভারতের মধ্যে অভ্যন্তরীণ আবার একটা গোলযোগ তৈরি হয় সেটা কিন্তু কাম্য নয়। অর্থাৎ প্রথমে মানুষের আস্থা অর্জন করো, প্রথমে সেখানকার কমিউনিটি যারা মাথাদের রয়েছে তাদেরকে আলোচনার পরিবেশে নিয়ে আসো, একটা ডায়লগ ডেমোক্রেসি ওপেন হোক, তারপর অবশ্যই অস্ত্র উদ্ধার করতে হবে, বিস্ফোরক অবশ্যই উদ্ধার করতে হবে, চীনের নাক গলানো বা চীনের যারা আউটপুট হয়ে এখানে কাজ করছেন তাদেরকে টপার এনআইএ এর গ্রেপ্তার করতে হবে, এগুলো সবই করতে হবে। কিন্তু সবার আগে গোয়েন্দা ইনপুটটা জরুরি। শুধুমাত্র দিল্লির নির্দেশে যদি মণিপুরে এই মুহূর্তে কঠোর থেকে কঠোরতর অভিযান সেন্ট্রাল ফোর্স করে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন মানবাধিকার কর্মীরা। তবে সবার আগে কি হবে কি না হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আজকে দিল্লির এই বৈঠকের উপর। কারণ দিল্লির এই বৈঠকে অবশ্যই কেন্দ্রীয় যে গোয়েন্দাদের ইনপুট সেটা নিয়ে আলোচনা হবে, সিআরপিএফ এর অফিসিয়ালরা থাকবে, এনআইএ এর অফিসিয়ালরা থাকবে, বিএসএফ এর অফিসিয়ালরা থাকবে, স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা থাকবে, সবাই থাকবে। প্রত্যেকের একটা মতামত কিন্তু আজকের এই বৈঠকে উঠে আসবে এবং সেই বৈঠকে কি হয় সেটার জন্যই কিন্তু গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষ কিন্তু তাকিয়ে এখন দিল্লির এই বৈঠকের দিকে। বলা ভালো যে এই যে জনজাতিদের একটা বড় অংশ তারাও কিন্তু তাকিয়ে হচ্ছে আজকের এই দিল্লির বৈঠকে। দিল্লির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর টেবিলে কি স্থির হয় তারপরেই কিন্তু আগামী দিনের উত্তর পূর্বের যে রণকৌশল সেই উত্তর পূর্বের রণকৌশল কিন্তু এগোবে বলে মনে করা হচ্ছে। তবে মানবাধিকার কর্মীদের অনেকেই মনে করছেন যে শুধুমাত্র এই মুহূর্তে মণিপুরকে নিয়ে পরিকল্পনা করলে হবে না, উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত মুখ্যমন্ত্রীরা আছে তাদেরকেও কিন্তু এই বৈঠকে ডাকা উচিত ছিল। প্রথমে একটা প্রশাসনিক বৈঠক তারপর একটা রাজনৈতিক বৈঠক করা যেতে পারে বলে অনেকেই মনে করছেন। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের অসম, মেঘালয়, মণিপুর এদের যে মুখ্যমন্ত্রী তাদেরকেও কিন্তু একটা ডাকা উচিত ছিল এবং তাদের সঙ্গেও আলোচনা করে তাদের রাজ্যে এই মণিপুর নিয়ে কি কি সমস্যা হতে পারে, তাদের রাজ্যে মণিপুর উত্তপ্ত হলে বা মণিপুরে অভিযান বাড়লে কিভাবে তারা নিজেদের রাজ্যকে সিকিউর করবে, এটা নিয়েও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আলোচনা করা উচিত ছিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। শতাব্দী, ধন্যবাদ নীল তোমাকে। একেবারে বিস্তারিত জানিয়ে দিয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক এবং কার্যত এই অশান্ত মণিপুরকে শান্ত করতে এবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবং আজকে মণিপুর রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে হয়তোবা এই অশান্ত মণিপুরকে কিছুটা হলেও শান্ত করা যাবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।